আপনারা দেখেছেন যে আমরা প্রায় প্রতি সপ্তাহে 3 বার অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন আমরা প্রেস কনফারেন্স করি। আগে এটা ছিল না। আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার এটা ইন্ট্রোডিউস করেন, ফলে আপনাদের সাথে নিয়মিত আমার ইন্টারাকশন হচ্ছে, নিয়মিত কথা হচ্ছে। তারপরেও আপনাদের যদি যে কোনো ধরনের কোশ্চেন থাকে আমি আগামী একটা ঘন্টা আপনাদের প্রশ্ন নিতে পারবো। আপনারা যখনই প্রশ্ন করবেন আপনার নামটা বলবেন এবং সাথে আপনার পরিচয়টা দিবেন। আমি আশা করব যে আমাদের এই রিপোর্টার্স ইউনিটের নিয়ম অনুযায়ী আমরা আশা করব যে আমাদের নারী সাংবাদিকরা প্রথম কোশ্চেনটা করবেন, তারপরে ফ্লোর ইজ ওপেন। থ্যাংক ইউ। কোনো নারী সাংবাদিক প্রথম প্রশ্ন করতে পারেন। আচ্ছা, তাহলে ফ্লোর ইজ ওপেন। আমরা জানি গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ভূমিকা পালন করে কাজ করে থাকেন। বিগত 54 বছরে বাংলাদেশে গণমাধ্যম ওরকম ভাবে প্রাতিষ্ঠানিক রূপ দান করেন। প্রশ্নটা করেন, আমার প্রশ্ন করলে তাহলে অনেক লোক কথা বলতে পারবে। বিগত যে ফেসিবাদ তৈরি হয়েছে, গণমাধ্যম সঠিকভাবে চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করতে না পারায় ফেসিবাদ তৈরি হয়েছে। এবং যখন পার্লামেন্ট না থাকে তখন আমরা সেই পার্লামেন্টের যে রাষ্ট্রের তৃতীয় স্তম্ভ সেটারও আমরা ভূমিকা পালন করি, কিন্তু তার আইনগত কোনো কাঠামোতে আমরা নেই। এটা সংবিধানেও নেই, আইনেও নেই। এখন যেহেতু সংবিধান সংস্কার চলছে, সংবিধান নতুন করে অনেক কিছু ইনক্লুড হচ্ছে, সেক্ষেত্রে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকার কি চিন্তা ভাবনা করবে? না, সংবিধানের তো আপনার মেন ইস্যুটা কি, যে ফ্রিডম অফ স্পিচ। তো আমার মনে হয় যে আমাদের সংবিধানে ফ্রিডম অফ স্পিচটা ওয়েল প্রোটেক্টেড। এটা আপনি যদি সংবিধানের বিভিন্ন ধারা দেখেন সেখানে খুবই ভালো স্পষ্ট ভাষায় লেখা আছে। এটাই মূল ইস্যু। অত ডিটেল তো আর সংবিধানে থাকে না। আর সেটা কিন্তু তারপর দেখা যাচ্ছে যে ফ্রিডম অফ স্পিচ বলা হলেও আমাদের ইতিহাসের করুণ একটা অধ্যায় হচ্ছে যে বারবার এই ফ্রিডম অফ স্পিচটাকে খর্ব করা হয়েছে। আপনি জানেন শেখ মুজিব এটা করেছেন, পরবর্তীতে মিলিটারি গভর্নমেন্টগুলোর মধ্যেও এইটা টেন্ডেন্সি ছিল। আর আমরা গত 15 বছরে তো দেখেছি এটা একটা ভয়াবহ রূপ আমরা দেখেছি। তো সেই জায়গার থেকে আমাদের গভর্নমেন্টের ইচ্ছাটা হচ্ছে যে দেশে ফ্রিডম অফ স্পিচ যাতে ইনস্টিটিউশনালাইজড হোক। এবং আপনারা জানেন অনেকের ক্রিটিসিজম সত্ত্বেও আমরা কিন্তু কোনো মিডিয়াকে আমরা বন্ধ করি নাই, যদিও তাদের অনেকের বিরুদ্ধে অনেক রকমের বড় বড় অভিযোগ। তারা কি কি অভিযোগ আপনারা জানেন, আমি এটা নতুন করে রিপিট করতে চাই না। বাট আপনারা দেখেছেন ইভেন যে জুলাই আগস্টেও অনেক সাংবাদিক আছেন যে ইভেন শেখ হাসিনা যে প্রেস কনফারেন্সে দেখেছেন তারা কিভাবে আমাদের যে প্রোটেস্টারদের এগেনস্টে তারা অ্যাকশন নিতে বলছে, তাদেরকে জঙ্গি হিসাবে ডিক্লেয়ার করছে, সন্ত্রাসী হিসাবে ডিক্লেয়ার করছে। এই সাংবাদিকরা কেউ কেউ এখন বিভিন্ন পদে আছেন, তারা বিভিন্ন পদে আছেন, আমরা জানি, আমরা দেখছি। কিন্তু কথা হচ্ছে এই প্রোটেস্টটা আপনাদের তরফ থেকে আসা উচিত। বাংলাদেশে জার্নালিজমটা পরিশুদ্ধ হোক, কেউ যেন চামচামি জার্নালিজম না করে। আপনি চামচামি জার্নালিজম করে কারো কোনো ফায়দা হয় না। এতে হয়তোবা যেটা কারো পূর্বাঞ্চলের প্লট হয়, কেউ কেউ হয়তোবা বিদেশে তাদের ছেলে মেরে পাঠাতে পারেন। এবং দেখেন অনেক জার্নালিস্ট বিদেশে চলে গেছে। কেন বিদেশে গেছে? বিকজ সে টাকা, বিশাল পরিমাণ টাকা সে বিদেশে নিয়েছে। এবং তার বিদেশের টাকাটার সোর্স, একটা জার্নালিস্ট কয় টাকা ইনকাম করে? আমি তো অনেক অনেক টাকা ইনকাম করতাম, কিন্তু তারপরে তো দেখা যায় যে বেশি সেভিংস তো হয় না। তো অনেকে 300-400 কোটি টাকা বানিয়েছেন, এবং যাদের অ্যাকাউন্টসে যে নিউজগুলো আমরা দেখি যে অনেকগুলো টাকা। আমরা চাই যে জার্নালিজমের ফ্রিডম অফ স্পিচটা ইনস্টিটিউশনাল হোক। প্রত্যেকটা পত্রিকা, নিউজ ওয়েবসাইট, টিভি তাদের অবশ্যই মতাদর্শ থাকবে, কিন্তু রিপোর্ট যেগুলো করুক সেটা যেন প্রো পিপল হয়, মানুষের কথা বলে এবং পাওয়ারফুল পিপলকে অ্যাকাউন্টেবল করে। আপনার কাজটা কি? পাওয়ারফুল পিপলকে অ্যাকাউন্টেবল করা, মানুষকে সঠিক তথ্য দেওয়া, এইটা যেন হয়। কেউ যেন ডিসইনফরমেশন না ছড়ায় এবং চামচামি যেন না হয়। ভয়াবহ রকমের চামচামি হয়েছে গত 15 বছর, ভয়াবহ। এবং এটার জন্য আমরা একটা কাজ করছি যে আমাদের যে জার্নালিজমের যে ফেইলুর যেটা ছিল গত 15 বছরে,
সেটা নিয়ে অলরেডি তো আমরা একটা কমিশন করেছিলাম, তারা একটা রিপোর্ট দিয়েছে ভালো। আপনারা সবাইকে আমি অনুরোধ করব এই রিপোর্টটা পড়তে, এটা অনলাইনে আছে। আর অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করছি সেটা হলো ইউএনকে আমরা, ইউএনের যে অফিসকে আমরা একটা চিঠি দিচ্ছি, এটা আজকালকের মধ্যে যাবে। চিঠিতে আমরা বলছি যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট নিয়ে এসে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেইলুর হয়েছে গত 15 বছর, হাসিনার 15 বছর, কিভাবে জার্নালিস্টরা সত্যিকার অর্থে মানুষজনকে জঙ্গি ট্যাগ করে তাকে কিলিংয়ের বৈধতা দিয়েছে অনেকে, আছে না? এই কাজগুলো কারা করেছে? অনেক ক্ষেত্রে একটা লোক ভালো লোক বা আমি জানি তার এগেনস্টে কোনো অভিযোগ নাই, তাকে আপনি জঙ্গি ট্যাগ করে দিলেন। এটা মানে কি? তারে আপনি স্টেটের সিকিউরিটি এজেন্সিকে আপনি প্ররোচনা করছেন যে তার এগেনস্টে অ্যাকশন নিতে, তাকে মেরে ফেলতে। কাজগুলো তো হয়েছে। প্লাস হচ্ছে আমাদের জার্নালিজমের ফেলুর তো অনেকগুলো ছিল। আমাদের ডেমোক্রেসি চলে গেল, তিনটা ভয়াবহ রকমের রিগড ইলেকশন হলো, কিন্তু দেখেন কই আমাদের ওই সময় তো জার্নালিজম ফেলুর হয়েছে। মাওলানা সাইদির মৃত্যুর ভার্ডিকের পরে আপনি দেখেন কি বড় একটা হত্যাযজ্ঞ হয়েছে, বা আপনি হেফাজতের ক্র্যাকডাউনের পরে কি ভয়াবহ ক্র্যাকডাউনে কি ভয়াবহ হত্যাযজ্ঞ হয়েছে। তো ওই সময় জার্নালিস্টদের রোলটা কি ছিল? এটা প্রত্যেকটা সোসাইটি, এটা বাংলাদেশটা, প্রত্যেকটা সোসাইটিতে এই সমস্ত ঘটনা ঘটলে জার্নালিস্টদের রোল কিন্তু সামনে আসে। কে ইয়ে করেন? আমেরিকার মধ্যে হচ্ছে, আমেরিকার যখন আমেরিকায় যারা যে সমস্ত সাংবাদিকরা আমেরিকাকে প্ররোচিত করে ইরাক ওয়ারে পাঠিয়েছে সেই 2003 সালে, তাদেরকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে। এটা ভাইবেন না যে শুধু বাংলাদেশে হচ্ছে। যারা যারা এই কাজ, অনেকে জব হারিয়েছেন। জুডিথ মিলার নামে একজন মহিলা, উনি জব হারিয়ে নিউ ইয়র্ক টাইমসে ছিলেন, শি লস্ট হার জব। এটা শুধু বাংলাদেশে হচ্ছে তা না, কারণ তারা একটা মানে ফেরি টেল বলেছে, রূপ কথা বলেছে যে ইরাকে উইপেন্স অফ ম্যাস ডিস্ট্রাকশনে আছে, এবং এইটা উইপেন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন আছে বলে ইউএস গভর্নমেন্টকে প্ররোচিত করেছে ইরাকে আক্রমণে। কি হলো শেষে? 1 মিলিয়ন লোক মারা গেছে এবং উইপেন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন নাই। তো তাদের ফেইলুরটা তো তারা তাদের সোসাইটিতে এটা নিয়ে ডিবেট হয়েছে, আপনি পারলে গুগল করে দেখেন। তো বাংলাদেশেও তো এই জার্নালিজমের ফেইলুর হয়েছে। অনেকে ওই কথাটা এখন আনতেই চান না, অনেকে সুশীল সাজেন এখন, তারা তো সেই সময় এই ধরনের উৎপাদন এই কাজগুলো করেছেন। তো এই জিনিসগুলো আমরা, এই ফেইলুরগুলো আমরা জানতে চাই। এটা নিয়ে কোথায় কোথায় জার্নালিজমের ফেইলুর হয়েছে সেটা নিয়ে আমরা ইউএনের কাছে একটা চিঠি দিব। তারা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট এনে এই পুরো 15 বছরে আমাদের যে এই জার্নালিজমটা কীরকম হয়েছে সেটা একটা আমরা চাবো যে তারা একটু এটা নিয়ে রিভিউ করতে। থ্যাংক ইউ। নো, না, একটার বেশি কেউ কোশ্চেন করবে না, অনেকে আছে, অনেকে কোশ্চেন করবে। বিক্ষোভ হচ্ছে এবং তারা বলছে যে আওয়ামী লীগ দল হিসেবে পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ করতে হবে এবং ঘোষণাপত্র তারা চাইছেন, এবং এখনো শাহবাগ ব্লকে তারা গতকাল রাত্রেও আমরা দেখেছি এখনো আছেন তারা, এখনো কেন? না, আমার যেটা মনে হয় যে পুরো আমাদের সোসাইটি, আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সবাই কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। আমরা যেই ডিসিশনটা নিয়েছি এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয়েছে। হ্যাঁ, দু একজন ছোটোখাটো দু একটা প্রোটেস্ট হতে পারে, বাট সমস্ত বড় বড় দলগুলো সবার যে ডিসিশনটা এসছে এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয়েছে। আমি আফজাল মাইক থেকে কাজ করি। আমার প্রশ্ন হলো, ঈদে ইদানিং দেখছি আমরা বা ইয়াতে প্রায় 10 দিন ছুটি পাচ্ছে সরকারি কর্মকর্তারা, কিন্তু সাংবাদিকদের এটা একেবারে নেই বললেই চলে। বড়দের একই দিন পেলে আরেক দিনে পায় না, নানা রকম, আপনি নিজে এগুলো ভালো জানেন। সাংবাদিকদের এই ছুটির ব্যাপারটা মানে আপনি কিভাবে দেখছেন, কিভাবে এটা বাড়ানো যায় বা সুবিধা দেওয়া যায়? এটা আমি যেটা মনে করি, এটা আপনাদের ইউনিয়ন এগুলো ব্যাপারে বলা উচিত। সত্যিকার অর্থে এটা সবচেয়ে গভর্নমেন্টই আপনাদের হয়ে সব করে দিবে, এটার চেয়েও আমার মনে হয় ইউনিয়ন এই আওয়াজটা তোলা উচিত। কেন এই নেগোসিয়েশনটা তো হচ্ছে ইউনিয়নের সাথে মালিকদেরকে ইউনিয়নরা বলবে যে আমরা 5 দিন ছুটি চাই বা 4 দিন ছুটি চাই, বা আমরা ছুটি চাই না, বা আমরা কাজ করব, বা ওই যে কয়দিন কাজ করব সেটার বিনিময়ে আমার এক্সট্রা বেনিফিট দিতে হবে। সেই যে এই ইস্যুগুলো তুলবেটা কে? ইউনিয়ন তুলবে। কিন্তু আমাদের ইউনিয়ন তো গত 15 বছর পূর্বাচলের প্লট নিয়ে ব্যস্ত ছিল।
ঠিক না? ডিজিএফআই এর দালালিতে ব্যস্ত ছিল। হ্যাঁ, তা মনিরুলের সাথে এমন কোনো সাংবাদিকের নাই যে মনিরুল বার্থডে, একটা কোল্ড ব্লাডেড মার্ডারার মনিরুল, তার সাথে সবাই ছবি দিচ্ছেন, মনিরুল ভাই আপনি না আসলে দেশ উদ্ধার হতো না, এই সমস্ত মেসেজ দিচ্ছেন, দেন নাই? কত লোক মনিরুলকে বার্থডেতে উইশ করেছে, আমরা জানতাম সে কি ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করছে, তারপরেও তো এই কাজগুলো করছে। এখন আমার মনে হয় ইউনিয়নের উচিত এই আওয়াজগুলো তোলা, অনেকগুলো আওয়াজ আমাদের তোলা উচিত। আমাদের জার্নালিস্টদেরকে ভয়াবহ রকমের ভাবে ঠকানো হয়, 5,000 টাকা বেতন দেওয়া হয়, 10,000 টাকা বেতন দেওয়া হয়, এই যে ঠকানোটা, সেইগুলো নিয়ে আওয়াজ তোলা উচিত। আমাদের ডিএফপির যে সিস্টেমে শস্যের ভিতরে ভূত, সেই জায়গাটায় আওয়াজ তোলা উচিত। সাংবাদিকরা এক একজন লিডার তাদের নামে পত্রিকা নিয়ে ওই পত্রিকা ডিএফপিতে সবচেয়ে উপরে রেখেছে, অথচ একটা কপি চলে না, নিজে পড়েন, ওনার বউ পড়েন, আর কেউ পড়েন না, চুরি করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে একটা আন্ডারগ্রাউন্ড পত্রিকা, এর মূল কাজই হচ্ছে বড় বড় পত্রিকাতে চুরি করা। বড় বড় পত্রিকা টাকা দিয়ে বেতন দিয়ে সাংবাদিক রাখেন, তাদের জায়গায় যে অঞ্জন একটা ভালো রিপোর্ট করলো, ওই অঞ্জনের রিপোর্ট আর একজন আন্ডারগ্রাউন্ডের পত্রিকার চুরি করে ছাপিয়ে দিল। ভয়াবহ জিনিস, সেগুলো নিয়ে ইউনিয়নের কথা বলা উচিত, জার্নালিস্টদের কপিরাইট নিয়ে কথা বলা উচিত, বেতনের একটা মিনিমাম ফ্লোর, আমি বারবার বলছি, এটা নিয়ে চিল্লাচিল্লি করা উচিত যে না, আমরা 30,000 টাকার নিচে বাংলাদেশের কেউ বেতন পাবে না, কোনো জার্নালিস্ট বেতন পাবে না। আর যারা দিতে পারবেন না তারা আল্লাহর হস্তে বন্ধ করে দেন, আপনার জার্নালিজম করার কোনো অধিকার নাই। বেতন দিতে পারবেন না, এই আওয়াজগুলো ইউনিয়নের তোলা উচিত, ঢাকা রিপোর্টার্স ইউনিটির তোলা উচিত। কিন্তু ইউনিয়ন তো এই কাজ করে না, ইউনিয়ন বসেই আছে কিভাবে পূর্বাচলের আর একটা প্লট পাওয়া যায়। না, আপনার প্রশ্ন হয়েছে, এবার অন্য কেউ। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে বেশ কিছু সাফল্য দেখিয়েছে, আপনার দ্রব্যমূল্য বলেন, বিদেশি লোন পরিশোধ বলেন এবং আদারের সবকিছু, কিন্তু একমাত্র একটা বিষয়, সেটা হচ্ছে শেয়ার বাজার। শেয়ার বাজারটা পুরোপুরি বসে গেছে। আপনার এই সরকার আসার পরে 1200 পয়েন্ট সুযোগ হারাই গেছে, 40,000 কোটি টাকা এই সুযোগ। আপনি গতকালকে একটা মিটিং দেখছে, আপনি ছিলেন ওই মিটিংয়ে, পদোন্নতির টাকা হয়। আমার জানা মতে এখন পর্যন্ত কোনো সরকার প্রধান এভাবে শেয়ার বাজারে মিটিং করেনি। সুতরাং এই জন্য কিন্তু বিনিয়োগকারীদের উপর একটা আস্থা ছিল, সেটা ভালো কিছু সিদ্ধান্ত আসবে। কিন্তু যে বিষয়টা দেখা গেছে, আপনি নিজেও বলেছেন আপনি খুব আশাবাদী, কিন্তু যে বিষয়টা দেখা গেছে এখানে বড় বড় কোম্পানি বহুজাত কোম্পানির মার্কেটে আনা এবং বিদেশ থেকে একজন আপনার এক্সপার্ট আনা, এগুলোতে তো বিক্রি হবে। শেয়ার বাজার অলরেডি আজকে 30% পড়ে গেছে। আমার প্রশ্ন করি, দয়া করে আপনি কি বলতে পারবেন, আপনি আশাবাদী শোনাতে পারবেন এই বাজারটা কত ভালো? আরেকটা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আজকে বিরোধী ধারণা আন্দোলন করতেছে, তারা মিছিল করতেছে, অনশন করতেছে, বর্তমান চেয়ারম্যান অপসারণের জন্য। এই চেয়ারম্যান কোনো শেয়ার বাজার বুঝে না, সে একটা ব্যাংকের টাকা মেরে দিয়েছে, সে একটা উপদেষ্টা জামাই করে এখন পর্যন্ত ক্ষমতায় টিকে আছে, যে লোকটা শেয়ার বাজার বুঝে না, এই লোকটাকে সরানো হবে কিনা? দয়া করে আরেকটা হচ্ছে সেটাই যে আপনি যে বলছেন কালকে আপনি আশাবাদী, এই যে ভোজের কোম্পানি বলেন, আপনার লিপার বাজার বলেন বা বড় বড় শখে বলেন, এগুলো আপনি কবে টাকা শেয়ার বাজার আনতে পারবেন বলে আপনি মনে করেন? না, আপনি যদি টাইম লাইন চান, আমি এখন এই টাইম লাইন বলতে পারবো। এগুলোর কিছু প্র্যাকটিক্যাল তো কিছু বিষয় আছে, যে ইচ্ছা করলেই আপনি বললেন যে কালকে আনবো, আনা তো যায় না। হ্যাঁ, বা আমরা কালকে তো দেখেছেন যে একটা 5টা নির্দেশনা এসেছে। আমি এই 5টা নির্দেশনা নতুন করে রিপিট করতে চাই না, বাট সত্যিকার অর্থে চিফ অ্যাডভাইজার কালকে বলেছেন যে মিনিংফুল যাতে রিফর্ম হয়, শেয়ার মার্কেটে মিনিংফুল রিফর্ম হয়, এমন যেন ব্যবস্থা না হয় যে আমি এক ডাকাতকে সরিয়ে আর এক ডাকাতকে আনলাম, এবং আর এক ডাকাত এসে প্রথমে কিছু মেজার নিলেন, দেখা গেলো যে শেয়ার মার্কেট একটু ভালো হলো, সবাই খুশি হলেন, তারপরে আবার 3 মাস পরে ওই ডাকাতির কারণে আবার কিছু লোক হলেন। শেয়ার মার্কেটটা যাতে ডাকাতদের আড্ডাখানা না হয়, এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে, যাতে বাংলাদেশের প্রত্যেকটা যে কোনো ইনভেস্টর যিনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন তাদের সবার ইন্টারেস্টটা যাতে প্রোটেক্ট হয়, যাতে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ যাতে শেয়ার মার্কেটকে ম্যানিপুলেট না করতে পারে। আপনি গত 15 বছরে কি হয়েছে, 2010 সালের যে ভয়াবহ ডাকাতি হয়েছে, এটার কোনো কি হয়েছে? কোনো ধরনের কোনো অ্যাকাউন্টেবিলিটি এসছে এটার মধ্যে? কেউ কি এটার জন্য আইনের আওতায় এসছেন? আসেন তো নাই।
তো এই সময় যেটা হয়েছে যে একে সরিয়ে এক ডাকাত সরিয়ে আর এক ডাকাতকে আনা হয়েছে, দেখা যাচ্ছে যে ভিতরে ভিতরে তারা সবাই এক। আমরা কালকে চিফ অ্যাডভাইজারের কথা হচ্ছে যে এমন ফরেন এক্সপার্ট আনতে হবে যারা নির্মোহভাবে এই বাংলাদেশের শেয়ার মার্কেটকে একটা রিফর্মের জায়গায় নিতে পারবেন, যাতে সবাই বেনিফিটেড হয়। এটা যাতে ভেস্টেড কোনো গ্রুপের কাছে শেয়ার মার্কেটকে যাতে আমরা দিয়ে না দিই, এটা তাদের দ্বারা যেন এই পুরো এফার্টগুলো যেন হাইজ্যাক না হয়ে যায়। শেয়ার মার্কেটের সত্যিকার অর্থে মিনিংফুল রিফর্ম যেটা অন্যান্য দেশে হয়েছে, যে কাজগুলো বাইরে অন্যান্য দেশে যেগুলো ক্লিন আপ, এটা বলে ক্লিন আপ প্রসেসটা যেন ঠিক মতো হয়, এবং আমরা যদি এই ক্লিন আপটা ঠিক মতো করতে পারি, বিশ্বাস করেন শেয়ার মার্কেট উঠবে। বাংলাদেশের ইকোনমি সামনে যত গতিতে উঠবে তার চেয়ে আরও দ্বিগুণ গতিতে শেয়ার মার্কেট উঠবে। থ্যাংক ইউ। না, আপনি কোশ্চেন করছেন। কাজ করতে গিয়ে আমি বিগত সময়ে আমার ৩.৫ বছর চলছে ডিবিসিতে। এই সময় বেশ কয়েকবার আমি সরকারি যে ভবনগুলো আছে, বিশেষ করে সেক্টরগুলো, ওগুলোতে প্রবেশাধিকার এবং কথা বলার ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করেছি। আমি বিগত সময় এর আগেও কয়েকবার বিষয় নিয়ে কথা বলেছিলাম, কিন্তু সমাধানের বিষয়ে আপনি যদি একটু এই জায়গায় গুরুত্ব দিতেন, যে আমাদের সাংবাদিক দেখলে অনেকে মনে করে যে যখন সাংবাদিক আসতে দেখে মনে করে যে কুকুর আসতেছে, এরকম ব্যবহারও অনেকে করে থাকে। এরকম সরি টু সে দ্যাট, এরকম ব্যবহারও কিন্তু অনেকে করে থাকে। তথ্য যত দূরে থাক, একজন ব্যক্তি আছেন কিনা সেটা জানতে গেলেও অনেক হয়রানির মুখোমুখি হতে হয়। তো আমাদের সরকারি ভবনগুলো বা আমাদের যেসব জায়গায় প্রবেশাধিকারের প্রয়োজন পড়ে, এই ক্ষেত্রে আপনারা নির্বিঘ্নভাবে কিছু করতে পারেন কিনা? না, আমরা সাংবাদিকদের সাথে যাতে আমাদের সম্পর্কটা স্মুথ হয়, সেই জন্য তো আপনারা দেখেছেন যে আমরা চিফ অ্যাডভাইজার আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে নিয়মিত যাতে আমরা প্রেস কনফারেন্স করি। তো আমরা কি করেছি আপনি দেখেন, আগে কোনো চিফ অ্যাডভাইজারের বা কোনো প্রাইম মিনিস্টারের অফিস থেকে আপনি কোনো দিন কোনো নিউজ পেয়েছেন? আমরা সবার জন্য ওপেন করেছি, যে কেউ এসে বলতে পারে যে আমি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারি, আপনি আমাকে মোমেন্ট আপনি বলবেন, আমি আপনাকে অ্যাড করে নিব। আপনার আমি বলছি আপনার পুরোটা। তারপর হচ্ছে যে আমাদের বিষয়ে আপনাদের যদি কোশ্চেন থাকে, সেটার জন্য আমরা প্রতি সপ্তাহে তিন দিন প্রেস কনফারেন্স করছি। আপনি এসে যে কোনো কোশ্চেন করতে পারেন, হ্যাঁ, যে কোনো মিনিস্ট্রির বিষয়ে আপনি কোশ্চেন করতে পারেন। আমরা সবাই, এবং এটাকে উন্মুক্ত রাখা হয়েছে, এমন না যে এসবি পাসধারী সাংবাদিককে আমরা ওইখানে নিচ্ছি। যে কেউ, আপনি যদি মাহফুজা বৃষ্টি যদি মনে করেন যে না আমি আজকে এটা কাভার করব, আপনি আসতে পারেন। আর অন্যান্য মিনিস্ট্রিতেও আমরা যতটুক সাংবাদিকদের সাথে যে পরিমাণ এক্সেস রাখার কথা আমরা নির্দেশ দিয়েছি এবং ওনারা রাখছেন। আমার মনে না, আর আপনার সাথে যদি কেউ খারাপ বিহেভ করে অবশ্যই আমাদেরকে জানাবেন। হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেক নিউজের আমরা তার ওই নিউজের প্রয়োজনেই একটা ইভেন্টে অনেক সময় মানুষকে সব কথা তো আর বলা যায় না, হয়তো বা এটা আপনাকে বলা হচ্ছে না, বাট এটা যদি নিউজটাকে যদি যতটুকু ইনফরমেশন দেওয়া যায় অবশ্যই আমরা দিব। আমাদের মধ্যে আমি বলবো যে একদম ট্রান্সপারেন্সি, চূড়ান্ত ট্রান্সপারেন্সি। আপনি গত 50 বছরে দেখেছেন কোনো প্রেস সেক্রেটারি প্রেস কনফারেন্স করতে প্রতি সপ্তাহে 3 দিন? আপনি গত 50 বছরে কোনো দেখেছেন যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে যেখানে সমস্ত আমরা যা করছি সমস্ত নিউজ আমরা দিচ্ছি? এমন কিছু নাই যে আপনি পাচ্ছেন না। প্লাস আমরা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম পেজ করেছি, ফেসবুক পেজ করেছি। আমি অলওয়েজ ওপেন। আপনি যখন আমার কালকে রাত 9টায় একজন রিপোর্টার আমার বাসায় এসে আমার সাক্ষাৎকার নিয়ে গেলেন, অলওয়েজ ওপেন। আপনি যখন যে কোনো সময় কোশ্চেন করতে পারবেন, উই আর রেডি টু অ্যান্সার ইট। থ্যাংক ইউ। আমি রঘুরুজ্জামান বাংলাদেশ কলেজের বিশেষ প্রতিনিধি বলছিলাম। শহীদ ভাইকে ধন্যবাদ, উনি আমাদের প্রতিনিধি, তাকে আমরা সরকারের অবস্থান থেকে প্রশ্ন করতে পারছি। আমি একটু অন্যরকম প্রশ্ন করতে চাই। আওয়ামী লীগের শেষ দিকে আমি সচিবালয়ে যখন কাজ করতে গিয়েছিলাম, তখন দেখছি বিভিন্ন তথ্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সহযোগিতা করা। একটু আগে আমার বন্ধু যে কথা বললো, এখনো সেই অবস্থায় আছে। আমরা যাই, একই পরিস্থিতি বিরাজ করছে। সম্প্রতি শাহবাগে আন্দোলনের ফলে একটা রাজনৈতিক দলকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো, যদিও এই দলটির বিরুদ্ধে ফ্যাসিবাদী আচরণের অভিযোগ আছে এবং দলটি
মানে ক্ষমতা ছেড়ে পালিয়ে গিয়েছে যার প্রধান প্রধানমন্ত্রী। আচ্ছা, আমার প্রশ্ন হলো, বিগত আওয়ামী লীগ সরকার একইভাবে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যক্রম এবং একটি বিশেষ রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে। আজকের সরকারও সেই একই কাজটি করলো কিছু জনগোষ্ঠীর আবেদনের প্রেক্ষিতে। অভিযোগ আছে যে এই নিষিদ্ধ প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকার এবং বিগত আওয়ামী লীগ সরকারের মধ্যে পার্থক্য আমি এটা জানতে চাচ্ছি। বর্তমান সরকার জনগণের সরকার, একটা রেভলিউশনের সরকার, আর গত সরকার আওয়ামী লীগের সরকারে আপনি যদি পার্থক্য না জানেন তাহলে তো সত্যিকার অর্থে আমি কি বলবো আপনারে, গত 15 বছরে কি পরিমাণ লুট করেছে আপনি দেখেছেন। একটা প্রো আওয়ামী লীগের একটা বিজনেসম্যান একা ইসলামী ব্যাংকের থেকে প্রায় 75,000 কোটি টাকা নিয়ে গেছেন। আওয়ামী লীগের এমন কেউ নয় যাকে আপনি দেখবেন একজন কবিতা পাঠ করেন, উনিও শুনেছি যে ফার্মার্স ব্যাংকের থেকে উনি 200-300 কোটি টাকা নিয়ে চলে গেছেন। একটা বড় বড় গ্রুপ যাকে আপনি জিজ্ঞেস করেন সে 50,000 কোটি টাকা নাই, পুরো ব্যাংকিং সিস্টেম কলাপস হওয়ার মুখে। তারা গুম করেছে, খুন করেছে। গুম কত গুম হয়েছে বাংলাদেশের ইতিহাসে? গুম ছিল 3,500 লোকের মতো গুম হয়েছে, একটা বাচ্চা ছেলে পর্যন্ত গুম হয়েছে। আপনার খুন হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল মার্ডার কত হয়েছে আপনার হিসাব আছে? তারপরে আপনি 3টা ইলেকশন, আপনি কবে ভোট দিয়েছিলেন আপনার মনে পড়ে? তো এটার সাথে এটা তুলনা করেন না। আর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বিকজ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিকজ তারা যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে, তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে হচ্ছে একটা ডাকাতির একটা জায়গা হিসাবে, যে যত পারো ডাকাতি করা যায় সেটা হিসাবে নেই। তারা তো পুরো বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার তারা খর্ব করেছিল। তো সেটার আলোকে বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই আমাদের যে ডিসিশনের পিছনে। আর আপনি বলছেন যে কনসালটেশন, সবার সাথে কনসালটেশন হয়েছে, তো এটা তো আমাদের বলা লাগবে না, আমরা সবার সাথে কথা বলেছি। থ্যাংক ইউ। গণমাধ্যমে এখনো ফেসিস্ট মুক্ত হয় নাই, বিভিন্ন হাউসে এখনো ফেসিস্ট যুক্ত আছে এবং ফেসিস্ট প্রভাব দেখাচ্ছে। এই বিষয়ে আপনারা একটু একসাথে যাবেন না? আমরা তো মনে করি এই বিষয়ে জার্নালিস্টরাই কথা বলবেন। আমরা বললে অনেক সময় ভাববেন যে আমরা ইন্টিমিডেশন করছি, গভর্নমেন্টের তরফ থেকে বলবে যে গভর্নমেন্ট এক ধরনের ইনফ্লুয়েন্স করছে। এটা আমার মনে হয় যে এই গণমাধ্যমের এই যেই ফেইলুরগুলো ছিল, আপনারা এটা নিয়ে কথা বলবেন। ভাই, আমি জান্নাতুল মোহনা, আমি দেশ টিভিতে কাজ করি। আমার প্রশ্নটি হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থান হলো 9 মাস হয়েছে। তো এই 9 মাসের শেষের দিকে এসে আমরা দেখলাম হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপির নেতৃত্বে তারা আন্দোলন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। তার এই 9 মাসে আপনারা এক রাতের মধ্যে আপনারা সিদ্ধান্ত নিতে পেরেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, কিন্তু এই 9 মাসে তাহলে এই সিদ্ধান্তটি আসেনি কেন? এটা এনসিপির বিষয় না, এটা সমস্ত পার্টি যারা জুলাই গণঅভ্যুত্থানে ছিল সবার এখানে সাপোর্ট আছে, এবং আমি মনে পুরো বাংলাদেশের মানুষের সাপোর্ট আছে যে এই ডিসিশন ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে। আপনি দেখেছেন কোথাও কোনো প্রোটেস্ট হতে? হ্যাঁ, কোথাও? এটা পুরো ইউনিভার্সাল একটা সাপোর্ট আছে। সবাই জানে যে এদের দ্বারা কারো কোনো ধরনের কোনো হিউম্যান রাইটস ছিল না। আপনি ভোট দিতে পারেন নাই, আপনি একটু কথা বলতে গিয়েছেন, আপনাকে গুম করে ফেলেছে। আপনি এই উৎপল দাস একটা জেনারেল সম্পর্কে একটা কথা লিখেছে, উৎপল দাসই তো নাকি একটা লিখছে, উনি একটা ফেসবুকে একটা পোস্ট দিছে, উনাকে কত 40 না 45 দিন উনি গুম হয়ে আছেন। এবং গুম কোথায় আপনারা দেখেছেন? আয়নাঘরগুলো দেখেছেন? তো এটা কি পুরো বাংলাদেশের মানুষের সবার সাপোর্ট ছিল। না, এটা তো একটা ম্যাচুরিটির বিষয় আছে, এটা আস্তে আস্তে আবার আপনি 9 মাসে আমাদের তরফ থেকে তো আমরা দেখেছি, তাদের আচরণটাও দেখেছি। আপনি দেখেন 1400 লোক ইউএন বলছে, কিন্তু আমাদের হিসাবে এটা আরো বেশি, 2000-এর মতো। তো 2000 লোক মারা গেছে, তাদের মধ্যে কোনো অনুশোচনা আছে? তাদের মধ্যে কোনো ধরনের কোনো কি যেন রিগ্রেট আছে?
কেউ বলছেন যে না সরি এই ঘটনাটা ভুলেছে, আমি এটার ইয়ে না। অথচ ইউএন এর রিপোর্টে দেখেন স্পষ্টভাবে বলা আছে হাসিনা কি কাজটা করেছে। হ্যালো, স্পষ্টভাবে বলা আছে যে হাসিনা কি কাজ করেছে। আচ্ছা আমি কি এটা স্পষ্টভাবে বলা আছে যে কি রোল ছিল, আওয়ামী লীগের লোকরা কি করেছে, হাসিনা কি করেছে, স্পষ্টভাবে বলেছে। এটা শুধু তো না, এর আগে তো গুম হয়েছে, খুন হয়েছে। তো এর ফলে কি জনগণ দেখতে চেয়েছিল যে আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা, তাদের মিনিমাম অনুশোচনা। এবং যারা এই আন্দোলন করছে, আমরা যারা ইন্টারিম গভর্নমেন্টে আছি, সবাইকে তারা বলছে জঙ্গি। আপনি কেন জঙ্গি বলছেন? যাতে আপনি আমাকে আবার ক্রস ফায়ারে দিতে পারেন। আপনার এটা তো আপনার ইচ্ছা, ঠিক না? আপনি একজনকে জঙ্গি বলার মানে কি? এবং কি সব অনলাইনে কি ধরনের ভয়াবহ মিথ্যার কথা তারা বলে। তো বাংলাদেশের মানুষ তো এগুলো মানবে না। এবং এই জন্য দেখেন পুরো বাংলাদেশে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে। কোথাও কোনো আপনি দেখেছেন? পুরো বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আমি একদম নতুন সাংবাদিক বলা চলে। আমরা এই জেনারেশন গত 16 বছর আওয়ামী লীগের গুণগান দেখে আসছি টিভি চ্যানেল। এর আগে যখন আমরা প্রিভিয়াস হিস্ট্রি দেখতে যেতাম তখন আমরা বিএনপির গুণগান দেখতাম। বিএনপি যখন ক্ষমতা থেকে সরলো তখন বিএনপির আমরা দুর্নাম দেখছি। বর্তমান সময়ে এসে বর্তমান সরকারকে নিয়ে টেলিভিশনগুলো গুণগান গাচ্ছে। আপনারা যখন চলে যাবেন তখন কি আবার এই টেলিভিশনগুলি কি আপনাদের নিয়ে দুর্নাম করবে কিনা, এই নিশ্চয়তা কি বর্তমানে এই জার্নালিজমে আমরা যারা আসতেছি নতুন আর টিভি মিডিয়াগুলো যারা আছে বা আমরা অনলাইনে যারা আছি, এই নিশ্চয়তা কি আমরা পাবো কিনা যে যারা যখন থাকবে তাদের দোষামতি না করে তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া বা ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকারের সদিচ্ছা কতটুকু আছে? আপনি কি দেখেছেন এই যে আমাদের ইউটিউবে দেখেন তো নাকি প্রতিদিন কত ধরনের কথা বলে, কত মিথ্যা কথা বলে আমাদেরকে নিয়ে। আমরা কাউকে বলছি যে আপনি এই কথা বলতে পারবেন না। আপনি দেখেন না ইউটিউবে তো অনেকে তো ইউটিউবিং করে, ওইটাও তো একটা সাম সর্ট অফ জার্নালিজম, ঠিক না? আমরা কাউকে কি মুখ বন্ধ করে দিচ্ছি? কেউ যদি আমাদেরকে নিয়ে হাজারটা লেখা লেখুক, প্রফেসর ইউনূস তার এই ইন্টারিম গভর্নমেন্টের ক্ষমতা গ্রহণের 1 মাসের মধ্যে সমস্ত টপ এডিটরকে ডেকেছিলেন, ডেকে বলেছেন যে আপনারা মন খুলে আমাদেরকে নিয়ে লেখেন, আমাদেরকে ক্রিটিসাইজ করেন। আপনি ক্রিটিসাইজ করলে তো আমার চোখের পর্দা খুলে যায়, আমি দেখতে পাই আমার ফেইলুরগুলো কোথায়, আমরা তখন সেই অনুযায়ী রেকটিফাই করতে পারি। আপনারা সবাইকে অনুরোধ, আপনারা আমাদের যদি ফেইলুর পান লেখেন, কিন্তু মিথ্যা কথা লিখেন না। হ্যাঁ, আপনি আমার যে দেখতেছেন যে না আমি অন্যায় করেছি, আপনি লেখেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু আমরা চাই, এবং এর ফলে যেটা আমরা চাই যে বাংলাদেশে মিডিয়া ফ্রিডমটা যাতে ইনস্টিটিউশনাল হয়, সবাই যেন কথা বলাটা শিখে, এই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তারা যেন করতে পারে। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ইউটিউবে আপনি দেখেন যেই ধরনের জিনিস দেখি, প্রতিদিন সকালে উঠে তো মনে হচ্ছে সকালে একজন, এবং এরা নিজেদের সকালে একজন দেখি একটা কথা বলেন, উনি আবার রাত্রে আবার চেঞ্জ করে ফেলেন, বিকজ সে তো ভালো জার্নালিজম করে তো এটা করেন না। বাট সবাইকে ইনভাইট করি আমরা, আমাদেরকে নিয়ে লেখেন, আমাদের যদি ক্রিটিসাইজের জায়গা পান ক্রিটিসাইজ করেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনার মিডিয়া হাউসকে বন্ধ করা হবে না, আপনার মুখকে বন্ধ করা হবে। এবং এই যে মুখ যাতে বন্ধ না হয় সেই জন্যই দেখেন আমরা ডিজিটাল বা সাইবার সিকিউরিটি অ্যাক্টটাকে আমরা স্ক্র্যাপ করে নতুন একটা অ্যাক্ট এনেছি, এবং এটার যে 9টা যেগুলো নিবর্তনমূলক ধারা ছিল সবগুলোকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, যেগুলো স্পিচ রিলেটেড, আপনার কথা বা আপনি অনলাইনে যেই কথাগুলো লিখবেন সেই রিলেটেড যে অফেন্স, সবগুলোকে মানে আগে ক্রিমিনালাইজ ছিল সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। আপনি ইউ ক্যান রাইট এনিথিং, সত্যটা লেখেন এটা, আর লেজি জার্নালিজম করেন না, জেনে লেখেন, অনেস্ট।
ইন্ডিয়ার তো আমি এটা নিয়ে পরশুদিন আমি এটা নিয়ে কথা বলেছি। ইন্ডিয়ার এরা খুবই ন্যাক্কারজনক ঘটনা। এতে বোঝা যায় যে ইন্ডিয়ান কর্তৃপক্ষ আসলে ফ্রিডম অফ স্পিচে কতটুক ওনারা বিশ্বাস করেন। হ্যাঁ, আমরা এটা দেখছি, এবং যাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের অনেকেই বাংলাদেশে এরা খুবই রেসপেক্টেড নিউজ পেপার বা ওয়েবসাইট বা টিভি স্টেশন, এবং এতে বোঝা যায় যে তারা আসলে সত্যকে নিতে পারছেন না, সত্য কথাকে আসলে তারা নিতে পারছেন না। এটা হচ্ছে আমার মতামত। এবং আমি মনে করি যে অনেকে আমাকে বলছে আমরা পাল্টা অ্যাকশনে যাব কিনা। আমাদের কোনো ইচ্ছা নাই পাল্টা অ্যাকশনে। তাতে হবে কি, তাদের অ্যাকশনটাকে লেজিটিমাইজ করা হবে, তাদের অ্যাকশনটাকে বৈধতা দেওয়া হবে। আমাদের এটা কোনো ইচ্ছা নাই। আর আমরা জানি তারা কি ধরনের তামাশা বিয়ে করেন। ইন্ডিয়ান মিডিয়া, ইন্ডিয়ান টিভি সত্যিকার অর্থে মানুষের কাছে তামাশা বিক্রি করেন প্রতিদিন। মনে হচ্ছে যে ওই আগেকার ইন্ডিয়ার জি টিভিতে যে নাটকের অপেরা যেগুলো দেখি সেগুলোরই একটা খণ্ডিতাংশ ওদের টিভিতে দেখা যায়। তো আমাদের রিডাররা, আমাদের ভিউয়াররা তো এটা নিচ্ছেন না। তো আমরা এটা নিয়ে ওরিড না। বাট ওরা যেই কাজটা করেছেন খুবই ন্যাক্কারজনক কাজ। আচ্ছা, এই সাইডে ওই যে একজন বলছে, উনি আগে বলুক আপনার। দাদা, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তাদের যুক্তরাষ্ট্রে আমার তো, এবং এটার কারণও আছে। যেটা জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ যেটা করছে, গত 15 বছরে আওয়ামী লীগ যেটা করেছে, খুন, গুণ, হত্যা, এগুলো আমরা সবাই জানি। তো এই কারণে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তাদের কাছে। কিন্তু পাশাপাশি আমরা দেখছি যে 1971 সালে জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের কার্যক্রম কিন্তু বাংলাদেশে চলছে। এইটার বিষয়ে বাংলাদেশের সরকারের বা অবস্থানটা কি, সেটা আমি এ বিষয়ে তো আওয়ামী লীগই তো অ্যাকশন নিয়েছিল, নেয়নি? 2012 সালে তো ওদের আওয়ামী লীগের জামাত ইসলামের বিরুদ্ধে অ্যাকশন নেয়নি। বর্তমান সরকার অবস্থান না, বর্তমান সরকারের অবস্থান হচ্ছে আগে আওয়ামী লীগ কি করেছে। আওয়ামী লীগ তো 15 বছর ছিল। আওয়ামী লীগ 15 বছর ছিল না, তখন এই কোশ্চেনটা ওদেরকেও করতেন। তারপরে সেই 71-এর পরেও তো ব্যান করা হয়েছিল না জামাত ইসলামী। গভর্নমেন্টের অবস্থান আপনি তো দেখেছেন। আমরা আওয়ামী লীগের বিষয়ে সুস্পষ্ট দিয়েছি। আমাদের ইমিডিয়েট পাস্টে যা হয়েছে, সেগুলো আওয়ামী লীগের যে অপকর্মগুলো আমাদের সামনে এসেছে, আমরা সেই অনুযায়ী অ্যাকশন নিয়েছি। আর আওয়ামী লীগ তো আওয়ামী লীগই পেয়েছিল। আওয়ামী লীগ তো 15টা বছর পেয়েছে, সেই সময় আরো 3.5 বছর পেয়েছে। আওয়ামী লীগ তো, আওয়ামী লীগের ওই সময়টা তো এর আগে 50 বছর তো ছিল। এটা তো সেই 71-এর কথা। আমাদেরটা কি, আমরা হচ্ছে 24-এর অভ্যুত্থানের সরকার। আমরা 24-এর পূর্ববর্তী যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে আমরা ডিসিশন দিচ্ছি। তাহলে আপনারা কি 71-এর বিষয়টা কি মানে করে যাচ্ছেন কিনা, প্রশ্নটা এরকম? 71 আমরা ধারণ করি। আমরা 71 নিয়ে আমরা অনেক স্টেটমেন্ট দিয়েছি। এটা নিয়ে আমি নতুন কিছু বলতে চাই না। এটা 71 আমরা পুরোপুরি ধারণ করি 1971-এর স্পিরিটকে। মাননীয় প্রশ্ন, জুলাই অভ্যুত্থানের সমর্থনে বাংলাদেশে প্রবাসীরা আন্দোলন করার কারণে বিভিন্ন দেশে আটক হয়। এই পর্যন্ত 202 জন আসছেন দেশে, বিভিন্ন জায়গা থেকে সংখ্যা শুরু। আরো আমেরিকাতে আছেন, এখনো 22 জন আটক। আপনাদের মধ্যে আর কোনো দেশে আটক আছে কিনা, এবং এই আটক যারা ফেরত আসছেন তাদের পুনর্বাসনের কথা বলেছিলেন আপনাদের পক্ষ থেকে, কিন্তু তারা বরাবরই অভিযোগ করে আসছেন যে তারা এখনো কোনো প্রকার কোনো সুবিধা পাননি। বিশেষ করে তারা তো সবকিছু ওই দেশে দেখে আসছেন। আসলে স্পেসিফিক কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা তাদের পুনর্বাসনের জন্য? আর আরেকটা বিষয় হচ্ছে মালয়েশিয়া সিন্ডিকেট। মালয়েশিয়ায় নতুন করে শ্রমবাজার খোলার কথা বলা হচ্ছে। এর মধ্যে আমরা কয়েকবার মানববন্ধন করতে দেখেছি, এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে যে সিন্ডিকেট করতেছে। আসলে এই সিন্ডিকেটটা কারা করতেছে বা এই বিষয়ে আপনাদের পদক্ষেপ? আমি আপনার প্রথম কোশ্চেনটা বলি। এই বিষয়ে সত্যিকার অর্থে আমার জানা মতে প্রবাসী কল্যাণ গভর্নমেন্ট মিনিস্ট্রি এটা নিয়ে কাজ করছে। হ্যাঁ, আমরা 202 জন, এটা পুরো বিষয়টা ওদেরকে যদি আপনি স্পেসিফিক কোশ্চেনটা করেন তাহলে আমার মনে হয় উত্তরটা দিবে। আর যদি ওইখান থেকে উত্তর না পান আমাকে আবার জিজ্ঞেস করবেন। আর হচ্ছে মালয়েশিয়ার বিষয়ে আমাদের ল, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এবং এই যে প্রবাসী কল্যাণ যে অ্যাডভাইজার আসিফ নজরুল, আমার মনে হয় উনি কালকে বা পরশু মালয়েশিয়া যাবেন। তো এই পুরো বিষয়গুলো নিয়ে উনি কথা বলবেন। আমার নাম আদিত্য রিপন, আমি ঢাকা পোস্টে কাজ করি।
আমার কোশ্চেনটা হচ্ছে, গতকাল তথ্য উপদেষ্টা একটা স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে হচ্ছে যে তিনি ৭১-এর প্রশ্নের মীমাংসা এবং যুদ্ধাপরাধীদের বিচার ও পাকিস্তান পন্থা বাদ দেওয়ার কথা বলেছেন। তো অভিযোগ হচ্ছে যে কিছুক্ষণ পরে তিনি স্ট্র্যাটেজিস্টকে হয়তো অমনিবি করেছেন বা ডিলেট করেছেন। যদি তথ্য উপদেষ্টার এই ফ্রিডম অফ স্পিচ না থাকে তাহলে কোথায় আছে? এটা আপনি ওনাকে প্রশ্নটা করবেন, এটা ওই ফেসবুকটা ওনার প্রাইভেট স্পেস, ওনাকে আপনি এই কোশ্চেনটা করবেন। শরীফ ভাই, আমার নাম আব্বাস, আমি ডেইলি স্টারে কাজ করি। আমার সাধারণত আমরা দেখি যে যখন কোনো একটা গভর্নমেন্ট সরকারে আসে, তারা তাদের মতো করে তাদের সুবিধাগুলো তারা আদায় করে নেয়। যেমন আমরা রিসেন্টলি একটা নিউজের রিপোর্ট দেখেছি, সেখানে বলা হয়েছে যে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক, যে গ্রামীণ ইউনিভার্সিটি, সেটা অ্যাপ্রুভ হয়েছে, গ্রামীণ এমপ্লয়মেন্ট লাইসেন্স পেয়েছে, গ্রামীণ টেলিকম হচ্ছে ডিজিটাল ওয়ালেটের অ্যাপ্রুভাল পেয়েছে, তারপরে গভর্নমেন্টের গ্রামীণ ব্যাংকের যে স্টেক ছিল সেটা 25% থেকে 10% নিয়ে এসছে, এবং গ্রামীণ ব্যাংকের যে ট্যাক্স 5 বছরের এক্সাম্পশন সেটাও রিইনস্টেট করেছে। তাহলে কি বলা যাচ্ছে না যে প্রত্যেকবার সরকার প্রতি সরকার আসার পরে তাদের সুবিধা মতো যে তাদের ব্যবস্থাগুলো তারা করে নেয়, সেটাও কি এখানে দেখা যাচ্ছে না? আপনি যদি জার্নালিজম করতে পারেন, আপনি বের করে দেখেন না এখানে গভর্নমেন্ট কোনো ইনফ্লুয়েন্স করেছে কিনা এই প্রত্যেকটা ঘটনায়। আপনি দেখেন যে এই পুরো বিষয়গুলোর মধ্যে কোনো রকমের এই ইন্টারিম গভর্নমেন্টের মিনিমাম কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা। আর যে প্রতিষ্ঠানগুলো যে আপনি বললেন, কোনোটাই কি প্রফেসর ইউনূস ওন করেন? একটা জিনিসের মধ্যে প্রফেসর ইউনূসের একটা শেয়ার আছে, উনি এখান থেকে একটা বেনিফিট পান। আপনি যে কোশ্চেনটা করলেন, আপনি বলছেন ডক্টর ইউনূসের, এটা আসলে কি ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান? আপনি কি শিওর? ওনার না হয় গ্রামীণ নামটা ওরা দিয়েছে, উনি কি ওইখানে একটা ওন করেন, একটা শেয়ার ওন করেন? ওনার কি পার্সোনাল প্রপার্টি কোথাও আছে? একটা পার্সোনাল প্রপার্টি আছে কোথাও? আপনি দেখাতে পারবেন? ইজি, এগুলো বলা ইজি যে ওটা পেয়ে গেছে অতএব আমরা ইনফ্লুয়েন্স করে এটা দেখিয়েছি। আপনি বের করে দেখান না যে না আমরা ইনফ্লুয়েন্স করেছি, করে ইন্টারিম গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স করে উনি এগুলো পেয়েছেন। এইটা তো প্রাইভেটের বিষয়। আমি গ্রামীণ এমপ্লয়মেন্টটা, আপনি গ্রামীণ এমপ্লয়মেন্টে আপনি নিজে যান না, নিজে যে আবিষ্কার কথা বলেন, এটা গ্রামীণ এমপ্লয়মেন্টের হচ্ছে কি জন্য অ্যাপ্রুভালটা তারা পেয়েছে। আপনি গ্রামীণ এমপ্লয়মেন্টের অফিসে যান, যে জিজ্ঞেস করেন, আপনি নিজে ইনভেস্টিগেট করেন যে এটা এর মধ্যে আমাদের কোনো ইনফ্লুয়েন্স ছিল কিনা। আপনি তো একজন বড় সাংবাদিক, আপনি ডেইলি স্টারে আছেন, আপনি নিজে ইনভেস্টিগেট করেন না। না হলে যেটা হচ্ছে যে আপনারা কিছু এগুলো দিয়ে নিজে নিজে কনক্লুশন ড্র করে আপনি এটাকে অনলাইনে ছাড়ছেন। আপনি নিজে ইনভেস্টিগেট করেন। 2009 গ্রামীণ এমপ্লয়মেন্ট, গ্রামীণ ওয়ালেট বা কি জন্য বললেন ইউনিভার্সিটি, আপনি প্রত্যেকটা জিনিসে ইনভেস্টিগেট করেন যে এইখানে প্রফেসর ইউনূস বা ওনার ইন্টারিম গভর্নমেন্ট মিনিমাম কোনো ইনফ্লুয়েন্স করেছেন কিনা। আমি সবাইকে ইনভাইট করি, আপনি একা না, এখানে যে কেউ আছেন, এবং ওইখানে ওই প্রত্যেকটা প্রতিষ্ঠানে উনার একটা শেয়ার আছে কিনা, একটা টাকা উনি ওন করেন কিনা এই প্রতিষ্ঠানগুলোতে। হ্যাঁ, আর এই যে গ্রামীণ ব্যাংকের যে আপনি ট্যাক্স এক্সেমশন, এটা আগে ছিল কিনা আপনি দেখেন। গ্রামীণ ব্যাংক তো 1983 সাল থেকে আছে। তা আপনি যে কোশ্চেনটা করলেন তার আগে আপনার তো হোমওয়ার্ক করা উচিত ছিল যে গ্রামীণ ব্যাংক বা এই ধরনের যারা মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশন তাদের ট্যাক্স এক্সেমশনের রেটটা ইয়েটা কি। আমরা আপনাকে ইনভাইট করি, আপনি নিজে যখন কোশ্চেনটা করছেন প্রত্যেকটা জায়গায় যান, প্রত্যেকটা বিষয় আপনি খতিয়ে দেখেন ওইখানে কোনো ধরনের কোনো ইয়ে করা হয়েছে না। গ্রামীণ এমপ্লয়মেন্ট 2009 সালে অ্যাপ্লিকেশন করেছিল, 2009 সালে প্রফেসর ইউনূস গিয়েছিলেন ইয়েতে কি যেন সৌদি আরবে, সৌদি জার্মান একটা হসপিটাল চেইন, ওনার কি যেন ওনার কাছ থেকে বলেছিলেন যে আপনার নার্স এবং হসপিটাল স্টাফ পাঠান। তারা আসলে রেগুলার বাংলাদেশের যে ম্যান পাওয়ার বিজনেসম্যান তাদের মাধ্যমে দিবে না, এই দিক দিয়ে নিলে যেটা হবে যে কস্ট একদম মিনিমাম হবে। তারাও চান ইথিক্যালি রিক্রুটমেন্টটা করতে। তো সেই আলোকে 2009 সালে অ্যাপ্লিকেশন করেছিলেন শেখ হাসিনা গভর্নমেন্টের ওইখানে, তারা তো অ্যাপ্রুভাল দেন নাই। তো
এখন এসে যদি 2024 সালের পরে এসে যদি উনি ম্যান পাওয়ারের গ্রামীণ এমপ্লয়মেন্ট যদি ম্যান পাওয়ারের যদি অ্যাপ্রুভাল পান, এটার মধ্যে অন্যায়টা কিসের? আপনি আমারে বলেন, বাংলাদেশে 3000 এরকম ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট এজেন্সি আছে, 3500। তো এটা উনি যদি এটা পেয়ে থাকেন, এটার মধ্যে আপনি দেখবেন যে আমরা ইনফ্লুয়েন্স করেছি কিনা, আমরা এটার দিকে। আপনি গ্রামীণ এমপ্লয়মেন্টে যান, আমি আপনাকে ইনভাইট করতেছি। সিমিলারলি আপনি গ্রামীণ ইউনিভার্সিটি উনি করতে চেয়েছিলেন 2012, 13, 14 সালে। 14 সালে এটার জমি কেনা হয়েছে। পুরো পৃথিবীর সবচেয়ে বড় বড় প্রফেসরদেরকে আনতে চেয়েছিলেন যে গ্রামীণ ইউনিভার্সিটি হবে, বাংলাদেশে একটা গ্লোবাল বিশ্বমাপের একটা ইউনিভার্সিটি হবে। সেই অনুযায়ী পূর্বাচলে, তাও গভর্নমেন্টের পূর্বাচলের প্লট না, আলাদা পূর্বাচলের জায়গাও কেনা হয়েছে, 200-300 বিঘা জায়গা। তো তখনই তো 2000 ওনারা যতবার অ্যাপ্লিকেশন নিয়ে গেছেন ইয়ের কাছে, কি যেন ইউজিসির কাছে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের কাছে, প্রত্যেকবার বলছে না অ্যাপ্লিকেশন জমা দিয়েন না, অ্যাপ্লিকেশন জমা দিলে আমরা এটা অ্যাপ্রুভ করতে পারবো না। ওনার অ্যাপ্রুভাল, এখন উনি যদি অ্যাপ্রুভালটা পান, এবং উনি কি 6 মাসের, সে নভেম্বর থেকে এই এখন পর্যন্ত 4-5-6 মাসের অডিট করে তারপরে তাকে গ্রামীণ ইউনিভার্সিটির অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তো এইটার মধ্যে যদি আপনি, আবার আমি বলছি, যদি গভর্নমেন্টের কোনো ইনফ্লুয়েন্স পান, আপনি বের করেন, আর দেখবেন যে এখানে প্রফেসর ইউনুস কোনো ধরনের কোনো বেনিফিট নিয়েছেন কিনা, উনি এগুলোর ওন করেন কিনা। একটা আমার জানা মতে উনার কোনো পার্সোনাল প্রপার্টি নাই, আমার জানা মতে উনার কোনো ধরনের উনি একটা গাড়িও ওন করেন না। এগুলো যারা বলছেন, আমি সবাইকে ইনভাইট করব যে আপনি যে ছড়াচ্ছেন, যারা অনলাইনে এগুলো ছড়াচ্ছেন, আপনারা ইনভেস্টিগেট করেন, ভালো মতো করে দেখেন। থ্যাংক ইউ। আমার প্রশ্নটা হচ্ছে যে অভ্যুত্থানের বেশ কিছু পক্ষশক্তি একটা অভিযোগ যে জুলাই ঘোষণাপত্র, যে সরকার এই জুলাই ঘোষণাপত্র প্রণয়নের দায়িত্ব নেওয়ার পর একটু দীর্ঘ সূত্রিতার সৃষ্টি হয়েছে, এখন পর্যন্ত হচ্ছে না। হয়তো যদি মানে আরেকটু প্রোঅ্যাক্টিভ ভাবে কাজ করা যেত, তাহলে হয়তো এই জুলাই চার্টার প্রণয়নে হয়তো আরেকটু গতি আসে। সো অন্তর্বর্তী সরকারের তরফ থেকে আমরা আসলে এখন আপডেটটা জানতে চাই জুলাই ঘোষণাপত্রের। আমি তো বলছি এটা একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে, 3-30 ওয়ার্কিং দিবসে, কর্মদিবসে এটা হবে। আপনারা ততদিন পর্যন্ত একটু ধৈর্য ধরেন, আমরা ইনশাল্লাহ এটা হবে। থ্যাংক ইউ। আর ওই যে বললেন যে গ্রামীণ এমপ্লয়মেন্টে 300 হসপিটাল স্টাফ এবং নার্স নেওয়া হয়েছিল, এবং ওর পরে 2009-এর পরে 2010 সালে আপনি যদি দেখেন গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ করা হয়েছিল। এটা এখন পর্যন্ত বাংলাদেশের বেস্ট নার্সিং কলেজ, এবং ওইখানে যারা বিদেশের থেকে সবাই, ওরা চায় যে এখানে যতগুলো নার্স বের হবে সবাইকে নিয়ে যাবে। যদি সেই সময় গ্রামীণ এমপ্লয়মেন্ট ওই নার্স এদেরকে এতদিনে বাংলাদেশ থেকে 1010 নার্স, মেডিকেল স্টাফ এবং ডাক্তার যেত। এটা বাংলাদেশের জন্য একটা হতো, কিন্তু সেটা আপনারা আগের গভর্নমেন্টকে ব্লেম না করে এখনকার এইটাকে দিচ্ছেন। আমার একটা কোশ্চেন হচ্ছে, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যে দেশ ত্যাগ করলেন, করার পরে আমরা দেখলাম যে 3 থেকে 4 জন পুলিশকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। তো কয়েকদিন ধরে গণমাধ্যমে প্রতিবেদন হচ্ছে যে রাষ্ট্রপতি যে চলে যাবেন বা যেতেন, এরকম এসপি থেকে 3 মাস আগেই ঊর্ধ্বতনকে চিঠি দেওয়া হয়েছিল উনি চলে যেতে পারেন। তো আবার বিভিন্ন গোয়েন্দা সংস্থার নাম আসছে। তো উনি কেমন করে গেলেন, এবং যে 3 থেকে 4 জন পুলিশকে অব্যাহতি দেওয়া হলো, তারা এই কাজে জড়িত কিনা বা অন্য কেউ জড়িত কিনা? এটার জন্যই তো কালকে একটা হাই পাওয়ার্ড একটা ইনভেস্টিগেটিভ কমিটি করে দেওয়া হয়েছে। তারা এটা আপনারা দেখেছেন, আমরা অলরেডি জানিয়েছি 15 কর্মদিবস সম্ভবত, তারা এই পুরো জিনিসটা ইনভেস্টিগেট করে দেখবেন যে কোথায় ল্যাপসটা হয়েছে, সেই ল্যাপসটা ওনারা আইডেন্টিফাই করবেন, এবং কার কার এখানে কি কি রোল ছিল সেগুলো ওনারা জানবেন। থ্যাংক ইউ। এটা আগে ইনভেস্টিগেট করুক, তারপরে আমার মনে হয় যে ইনভেস্টিগেশনেই সব তথ্য বেরিয়ে আসবে। হ্যাঁ বলে। আমেরিকার তো একটা পর্যায়ে আসছে, মানে আমেরিকাকে নিষিদ্ধ করা হয়েছে। 14 দলের কি হবে, জাতীয় পার্টির কি হবে, ওয়ার্কার্স পার্টির কি হবে, এ ব্যাপারে আপনাদের কোনো আছে? আর আরেকটা কোশ্চেন হলো যে এখনো দেখা যাচ্ছে যে অনেক পত্রিকা দখল হচ্ছে, জনকণ্ঠ কয়েকদিন আগে দখল হয়েছে, আপনি জানেন কি না?
সেটার ব্যাপারে আপনারা কিছু আমাদের জানা মতে আপনার ইউএনের যে রিপোর্টটা যদি দেখেন ওইখানে কিন্তু স্পষ্টভাবে আওয়ামী লীগের কথাটা বলা হয়েছে, যে জুলাই গণহত্যার সাথে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের কথা, সাপোর্টারদের কথা বলা হয়েছে এবং শেখ হাসিনার রোলটা বারবার স্পষ্ট হয়েছে। 14 দলের অন্যান্য পার্টির রোল সেভাবে আসছে আমরা দেখি নাই। ওই ইউএনের যে 127, আমি সবাইকে আহ্বান করব, এটা খুবই একটা ব্রিলিয়ান্ট রিপোর্ট, সবাই পড়বেন কিভাবে আসলে এই বিষয়গুলো ইনভেস্টিগেট করতে হয়। এটার উপরে একদম এত সুন্দর রিপোর্ট আপনি পাবেন না। আর ওই ইউএনের হিউম্যান রাইটস অফিস করেছে, তারা জানে কিভাবে রিপোর্ট করতে। আমি সবাইকে আহ্বান করি আপনারা ওই রিপোর্টটা পড়বেন। আর যেটা বলেছেন যে কোনো পত্রিকায় দখল কি বেদখল হলো, এটা আসলে আমাদের কনসার্নের বিষয় না। এটা জার্নালিস্ট, আবার বলবো যে ইউনিয়ন দেখবে, জার্নালিস্ট ইউনিয়ন দেখবে, জার্নালিস্টের যাদের স্বার্থের সাথে এটা কনফ্লিক্ট হচ্ছে তারা দেখবে। এতে যদি কোনো জব লস হয় এটা দেখবে, মালিকরা দেখবে। এখানে আমরা সব কিছুতে গভর্নমেন্ট আসলে ইন্টারভেন করা ঠিক না। আর কি কারো কোশ্চেন আছে? আমি ফজলুল হোসেন আল বাংলাতে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে, সাংবাদিকরা অনেক সময় সত্য নিউজ করার কারণে হামলা মামলার শিকার হয়। তো এই হামলা মামলার শিকার হয়ে থানায় গিয়ে তারা মামলা করতে গেলে অনেক সময় থানা কর্তৃপক্ষ মামলা নিতে চান না বা মামলা নেন না। তো সাংবাদিকদের এই নিরাপত্তার বিষয়ে সরকার কি অবস্থা? না, অবশ্যই আপনারা এটা আমাদেরকে জানাবেন। এটা যদি ঘটে যে আপনি সত্য নিউজ করলেন এবং এর জন্য আপনি হামলার শিকার হলেন, অবশ্যই ইয়েতে থানায় যে এটা কমপ্লেন করবেন। আর এটা যদি দেখেন থানা না নিচ্ছে, তখন অবশ্যই আমাদেরকে জানাবেন, আমাদের প্রেস উইংয়ের যে কেউ কাউকে জানাতে পারেন। আর অ্যাট দ্য সেম টাইম আমি আবার বলি, ইউনিয়নকে জানাবেন, ইউনিয়ন যেন আপনার হয়ে বলেন। ইউনিয়ন সারা জীবন তো চামচামি করছে, এখন সাংবাদিকের জন্য একটু ভালো কাজ করুক। হ্যাঁ, এটা আমরা চাই। হ্যাঁ, অনেক পূর্বাচলের প্লট হয়েছে, আমরা চাই যাতে যে সমস্ত গরিব সাংবাদিক আছেন, সত্যিকার অর্থে যাদের রাইটসটা আমাদের আপহোল্ড করা উচিত, এটা তাদেরটা দেখা উচিত। এটা সত্যিকার অর্থে আমার অ্যাজ এ ফর্মার জার্নালিস্ট আমার খুব খারাপ লাগে যখন শুনি যে একটা জার্নালিস্টকে তার ওনাররা 10,000 টাকা বেতন দিচ্ছেন, খুবই অন্যায়। ঠিক তেমনি আপনার যদি রাইটস কর্ম হয়, আপনাকে কোনো যদি থ্রেট দেয় কেউ, আপনার উপর জানের যদি হুমকি আসে, অবশ্যই জানাবেন। আমরা চাই বাংলাদেশটা জার্নালিস্টদের জন্য একটা সেফ একটা ওয়ার্কিং জোন হোক, সবাই যেন নিরাপদে কাজ করতে পারেন। যে সবচেয়ে বড় গভর্নমেন্টের যে সবচেয়ে বড় ক্রিটিক, সেও যেন সবচেয়ে নিরাপদে থাকেন এবং তার কাজটা করতে পারেন। থ্যাংক ইউ। বলতে চাই যে বর্তমানে কিছু মাস ধরে যদি খেয়াল করেন যে বিভিন্ন প্রোগ্রামগুলোতে এটা উদ্দেশ্য প্রণোদিত দিয়ে জানি না, তবে সাংবাদিকদের ফোন প্রচুর চুরি হচ্ছে। গণমাধ্যমে কাজ করতে গিয়ে তারা তাদের ফোনটা চুরি হচ্ছে এবং থানায় জিডি করার পর এটা সমাধান হচ্ছে না। আসলে এটা কি কোনো একটা গোষ্ঠী চক্র করে এটা করছে নাকি অন্য কোনো কিছু? আমার যেটা মনে হয় যে এটা অবশ্যই আপনারা পুলিশে জানাবেন। আমি পুলিশকে বলতে পারি যে এটা সিরিয়াসলি ইনভেস্টিগেট করতে। আমরা এটা চাই যে এটা সিরিয়াসলি, এটা অবশ্যই, কেননা আমরা এখন সবাই আমাদের কাজটা মোবাইল ফোন কেন্দ্রিক হয়ে গেছে। আমরা যে কাজগুলো করি সেটা মোবাইল ফোন ছাড়া আমাদের চলে না। আবার মোবাইল ফোন হারানো মানে হচ্ছে, ধরেন আমি 15 বছর ধরে যে আমি করেছি কি জন্য, যেই কন্ট্যাক্টগুলো আমি বিল করেছি পুরোটা চলে যাওয়া, খুবই হার্ট ব্রেকিং একটা অবস্থা। খুবই এটা অনেকে হাসছেন, কিন্তু সত্যিকার অর্থে একটা মোবাইল যদি হারিয়ে যায়, আপনি এত কষ্ট করে এতগুলো নাম্বার রাখলেন, সেটা অনেকে তো গুগল ড্রাইভে রাখেনও না, তার সব ইয়েগুলো ওইভাবে সেভও করেন না। তো আমি সবাইকে অনুরোধ, আপনারা এটা নিয়ে আমাদেরকে লিখিত বলেন, আমি পুলিশকে বলবো এটা স্পেশালি ইনভেস্টিগেট করতে। থ্যাংক ইউ। আমাদের কি আর কারো কোশ্চেন আছে? আমার প্রশ্ন না, এটা একটু আলোচনা জানতে চাওয়া, সেটা হচ্ছে কি, আমরা যারা সাংবাদিকরা বিভিন্ন সংগঠনের নিবন্ধিত না, মনে করেন কোনো দলে নাই, ইউনিয়নে নাই, যেমন ডিআরইউ, প্র্যাব, এটা সেটা অনেক দল আছে না, সংগঠন আছে, জেলা ভিত্তিক আছে, আমরা যারা নিবন্ধিত না, তাদের বিপদ আপদ হইলে বা তাদের কোনো প্রয়োজনে আমি আপনাকে অনুরোধ করব, আমি নিজে ডিআরইউর মেম্বার, আমি জাতীয় প্রেস ক্লাবের মেম্বার, আমি বাংলাদেশ ক্রিয়া লেখক সমিতির মেম্বার, আমি ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মেম্বার। আমি আপনাকে অনুরোধ করব আপনি মেম্বার হন প্লিজ। আপনি যে কোনো এগুলো, কেন সত্যিকার অর্থে সবাই আমরা চাই যাতে আমাদের একটা প্ল্যাটফর্মে আমাদের ভয়েসটা রেজ হোক। এটা আপনি হয়তোবা অনেকে নাক সিটকায়, এই ডিআরইউ এই কাজটা করছে বা এই হচ্ছে, অনেকে
কিন্তু ইন্ডিভিজুয়াল একটা লোক কি করলো, ইন্ডিভিজুয়াল একটা লোক হয়তো বা চাঁদাবাজি করছে, তাকে দেখে আপনি একটা প্রতিষ্ঠানের প্রতি একটা নেগেটিভ ধারণা করেন না। এই প্রতিষ্ঠানগুলো অনেক ভালো কাজ করছে। সাগররুনি নিয়ে আমার মনে হয় যে কতবার যে আমি এসে ডিআরইউর এদের এই প্রোটেস্টে ছিলাম, তারা কিন্তু এই ইস্যুটা নিয়ে বারবার বলেছে। আপনি ঠিক আপনার যে রাইটসের জায়গা ডিআরইউ বলবে, বিএফইউজও বলবে, ডিইউজও বলবে, আপনার যেইটা পছন্দ হয় ওইটাই জয়েন করেন। নারী সাংবাদিক কেন্দ্র আছে, সেটাই জয়েন করেন, সবগুলোই জয়েন করেন। আমি আপনাকে অনুরোধ করি, আপনি ওই দূরে থাকাটা কোনো ইয়ে না, একটা গোষ্ঠীবদ্ধ হয়ে একসাথে থাকাটা খুবই কাজের কাজ, এতে সবার উপকার হয়। না, সাগররুনির তদন্ত তো জানেন তো, এটার সত্যিকার অর্থে আমরা পিবিআইয়ের সাথে আমরা কথাও বলেছি, তারা বলছে যে এটা মানে রিওপেন করা হচ্ছে। এবং একটা জিনিস ওরা দেখছে যে সেই সময় কারদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, ইনিশিয়ালি যাদের সাসপেক্ট হিসাবে অ্যারেস্ট করা হয়েছিল, যারা যারা জেলে ছিল, হ্যাঁ, তাদের প্রত্যেককে আবার ওই পুরনো ট্রেলটা ধরে ধরে এগোনো হচ্ছে। এটা খুবই কষ্টসাধ্য একটা কাজ। তো ওরা তো এইগুলো এর আগেও আপনারা জানেন, ওরা 30 বছরের পুরনো একটা 2-3টা মার্ডার কেসও ওরা সলভ করেছে। তো আমরা আশা করছি ওরা সর্বশক্তি দিয়ে এই জায়গাটায় কাজ করছে। প্রত্যেক যে কোনো ক্লু ওরা বের করার চেষ্টা করছে, যে কোনো যদি ক্লু কোথাও পাওয়া যায়। থ্যাংক ইউ। আমাদের প্রতিষ্ঠিত গণমাধ্যম ব্যতীত ইউটিউব, ফেসবুকে অনেকেই নিউজ করে থাকে, অনেকেই সংবাদ প্রচার করে থাকে, সেক্ষেত্রে অনেক গুজবও ছড়ায়। সেক্ষেত্রে তাদেরকে বন্ধ করা না গেলে বা নামানো না গেলে তাদের জন্য কোনো নীতিমালা করার সরকারের উদ্যোগ আছে? আমরা আসলে কোনোটাই বন্ধ করতে চাই না। বন্ধ করলে বাইরে নিউজ হয় যে আমরা ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করি না। বাট আমরা চাই যে যারা এগুলো করছেন তারা জার্নালিজমটা করেন, একটু জেনে, আপনারা একটু লেজি থাকেন না। ওই একটা পত্রিকা লিখে দিল, ওইটা দেখে আপনি বলেন, মানে অনেকে অনেক লেজি, অলস জার্নালিস্ট। এই ফোন করলেই কিন্তু, আমাকে ফোন করলেই কিন্তু জানতে পারে ঘটনাটা কি, কিন্তু সেটা না করে অনলাইনে কে একজন মিথ্যা নিউজ দিচ্ছে ওইটাকেই সে আবার শেয়ার করতে চান। আমি সবাইকে বলবো ভালো জার্নালিজম করেন। আর এক্ষেত্রে আমাদের একটা প্ল্যান আছে, আমি বলি, ইউটিউব বা ফেসবুক বা রিল বা টিকটক বা এই সমস্ত জায়গায় যারা মিথ্যা নিউজ দিচ্ছেন বা মিথ্যা, বিশেষ করে আমরা দেখছি যে অনেক বেশি কমেন্ট্রি যারা দিচ্ছেন, যারা টিভিতে যে কমেন্ট্রি করেন বা ইউটিউবের নিজস্ব চ্যানেল আছে, তারা একদম কেউ কেউ আছেন সকাল থেকে রাত পর্যন্ত খালি মিথ্যা কথাই বলেন। একদম আমরা 13 মিনিটে একটা মনে হয় কত 100-র উপরে মিথ্যা তথ্য পেয়েছি, এমনও আমি আছে, প্রতিটা কথাই তার মিথ্যা। তো এটার জন্য আমরা যেটা প্ল্যান করছি যে আমরা আহ্বানও করি, প্রাইভেট কোনো যদি কেউ, এই বিদেশে এটা আছে যে প্রাইভেট কোনো গ্রুপ যারা ফ্যাক্ট চেকিং করে, তারা যেন ইউটিউবে যারা এই যে কমেন্ট্রি দিচ্ছে তাদের কমেন্ট্রির উপরে যাতে ফ্যাক্ট চেকিং করে। আমাদের সোফার ফ্যাক্ট চেকিংটা হলো ফেসবুকে কমেন্টের উপরে এবং নিউজ পেপারের রিপোর্টের উপরে। একটা রিপোর্ট দিল একটা নিউজ পেপার, তখন ধরেন হিউম্যান স্ক্যানার বা অন্যান্য বুম বিডি বা এফপি বাংলাদেশ, এরা একটা বললো যে এই নিউজটা মিথ্যা, ওইটা করতে পারে। কিন্তু যারা ইউটিউবে মিথ্যা তথ্য দিচ্ছেন তাদেরকে কেউ ফ্যাক্ট চেকিং করছে না। এটা আসলে আমার মনে হয় প্রাইভেট ইনিশিয়েটিভে এটা করা উচিত, করলে বেটার। আর আমাদের তরফ থেকেও আমরা এটা ভাবছি যে কি করা যায়। জানতে চাও প্রশ্ন না, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আর আওয়ামী লীগ নিষিদ্ধ দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? অবশ্যই এটা কার্যক্রম নিষিদ্ধ, এটা এই পুরো ডিটেলসটা আপনি আরো জানতে পারবেন ল মিনিস্ট্রির সাথে কথা বলে। তারা এগুলো মানে এটা তো লিগ্যাল বিষয়, লিগ্যালটা আমি আপনাকে বলবো। আওয়ামী লীগের আমি যেটা জানি সেটা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। আমার নাম এসএল সেলিম, আমি মোহাম্মদপুর সিনিয়র রিপোর্টার। নির্বাচন নিয়ে আসলে এখন আবার যদি আপনারা অনেকবার ক্লিয়ার করেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, যদিও সম্প্রতি আবার অনেক ধরনের গুজব ছড়ানো হচ্ছে যে সময় মতো নির্বাচন হবে না, কেউ বলছে 5 বছর পরে হবে। আরেকবার যদি বিষয়টা ক্লিয়ার করেন। আসলে আবারও ক্লিয়ার করি, ইলেকশন আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। উনি বারবার এটা বলেছেন, একবার দুইবার না, জাতির উদ্দেশ্যের ভাষণে বলেছেন। বিভিন্ন ডিগনিটারি যখন কথা বলতে আসেন, ইলেকশনের প্রসঙ্গ ওটা উঠলে তখন বলেন এই কথা। এবং আমরা আপনাদেরকে তো প্রেস রিলিজ দিয়ে জানাই যে উনি কি বলছেন। তা আমি আবারও বলছি যে পুরো বিষয়টা নিয়ে কোনো ধরনের কোনো অ্যাম্বিগুইটি নাই, কোনো ধরনের কোনো মিথ্যা তথ্য দেওয়ার কোনো অপপ্রয়াস নাই। আমরা আবারও বলছি ইলেকশন
ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে।